প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা শুরু করতে চলেছি বিএনজিজি এলসিসি 2, অর্থাৎ সাময়িক পত্র ও কথা সাহিত্যের যে পেপারটি তোমাদের আছে সেই পেপারটি 3টি মডিউল আছে। প্রথম মডিউলে সাময়িক পত্র, দ্বিতীয় মডিউলে একটি উপন্যাস আছে রজনী, এবং তৃতীয় মডিউলে কয়েকটি ছোট গল্প। এই এলসিসি 2 এর অন্তর্গত ফার্স্ট মডিউল যেটা, অর্থাৎ সাময়িক পত্র, এই অংশটা আমরা আজকে শুরু করব। বাংলা সাময়িক পত্র। আজকাল আমরা এই সভ্য সমাজে, আমাদের এই সভ্য সমাজে সংবাদপত্র, তোমরা সকলেই জানো যে নিউজ পেপার বা সংবাদপত্র একটা নিত্য ব্যবহার্য বস্তু হয়ে দাঁড়িয়েছে, এবং এই সংবাদপত্র মুদ্রণ করা, সংবাদপত্র বিতরণের যে একটা ব্যবস্থা বিধি, সেটা একটা বিরাট ব্যবসায় পরিণত হয়ে দাঁড়িয়েছে। আমাদের ঘরে ঘরে সংবাদপত্র আসে, আমরা এই সংবাদপত্রের সঙ্গে প্রত্যেকেই কম বেশি পরিচিত। তবে এই সংবাদপত্রের যে ইতিহাস, সেটা কিন্তু খুব একটা প্রাচীন নয়। আমাদের দেশে মুঘল আমলে বাদশাহরা প্রতি প্রদেশে এবং বড় বড় শহরে তাদের চর রাখতেন। এই সমস্ত চরকের কাজ কি ছিল? তারা স্থানীয় সংবাদ সংগ্রহ করে কখনো মাসে একবার, কখনো বা সপ্তাহে সপ্তাহে লিখে পাঠাত। যদি না তার মধ্যে গোপন কোনো রাজকীয় কথা থাকতো, তাহলে সেই সংবাদ সকলের সামনেই, রাজসভায় উপস্থিত নানা লোকের সামনেই কিন্তু পাঠ করা হতো প্রকাশ্যে, এবং সেখান থেকে নানা খবরাখবর দেশ বিদেশে পাওয়া যেত। পরবর্তীকালে ইংরেজ আমলে ইংরেজ সংবাদপত্রের অনুকরণেই কিন্তু আমাদের এই দেশের প্রাচীন ব্যবস্থার পরিবর্তন হলো। অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে বাংলাদেশে যখন সর্বপ্রথম মুদ্রা যন্ত্র স্থাপিত হলো, জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটল, শিক্ষার ক্ষেত্রে নবজাগরণ দেখা দিল, এবং তারই একটা দিক কিন্তু এই সংবাদপত্র প্রকাশ। তাহলে যে কোনো দেশের রাষ্ট্রীয়, সামাজিক, সাংস্কৃতিক জীবনের প্রতিচ্ছবি হলো এই সাময়িক পত্র। আবার দেশ বিদেশের সভ্যতার অগ্রগতি, জ্ঞান বিজ্ঞানের বিস্তারের প্রচেষ্টাও প্রতিফলিত হয় সাময়িক পত্রের মধ্যে। এছাড়া সমকালীন ঘটনাচক্র, অতীত ও আগামী দিনের ইঙ্গিত, সব দিক থেকেই সাময়িক পত্রের একটা গুরুত্ব কিন্তু রয়েছে। মধ্যযুগে ইউরোপে এবং আমাদের দেশে সাহিত্য সৃষ্টির প্রধান কেন্দ্র ছিল 3টে। 1 নম্বর হচ্ছে রাজারা অমাত্যদের উৎসাহ, পৃষ্ঠপোষকতায় সাহিত্য রচিত হতো। দ্বিতীয়ত ধর্মীয় প্রতিষ্ঠানের সহায়তায়, এবং তৃতীয়ত লৌকিক প্রেরণায়। আধুনিক কালে পুরনো এই প্রেরণা স্থলগুলো ক্রমশ শক্তিহীন হয়ে পড়ল, এবং জনসাধারণের মধ্যে শিক্ষার পরিমাণও বেড়ে গেল। প্রচলন হলো মুদ্রাযন্ত্রের, ফলে সাহিত্য সৃষ্টির পটভূমিও পরিবর্তিত হয়ে গেল। বিভিন্ন গ্রন্থ মুদ্রিত প্রকাশিত হওয়ার সুযোগ এলো। ছাপাখানার উদ্ভবের ফলে ও শিক্ষার প্রসারে সাধারণ ক্রেতারাই হলো এই সাহিত্য সৃষ্টির পৃষ্ঠপোষক। তা এই যে ছাপাখানার কথা বলছি, এই ছাপাখানার 2টি দান সাহিত্য জগতে খুব গুরুত্বপূর্ণ। প্রথমত গ্রন্থ প্রকাশ, এবং দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়ে আমাদের আলোচনা, সাময়িক পত্র প্রকাশ। গ্রন্থ প্রকাশ একক চেষ্টা কোনো ব্যক্তির, কিন্তু সাময়িক পত্র একটি প্রতিষ্ঠানের মতো হয়ে উঠল। কেননা তা একাধিক লেখকের নানা ধরনের রচনার সংকলন। এই সাময়িক পত্রের দ্বারা জনসাধারণের মনের উপর শুধু যে প্রভাব বিস্তারই করা গেল তা নয়, সেই সময়ের সামাজিক চিত্রকেও জনমানুষে তুলে ধরতে সচেষ্ট হল সাময়িক পত্র। এছাড়াও দ্বিতীয়ত বাংলা গদ্য ভাষা সাহিত্যিক রূপ পেতে আরম্ভ করল 19বিংশ শতাব্দীর প্রথম দিকে। তখন ফোর্ট উইলিয়াম কলেজের জন্য অনেকগুলো গ্রন্থ রচিত হয়েছিল।
স্কুল বুক সোসাইটির চেষ্টায় স্কুল পাঠ্য বাংলা গ্রন্থ গদ্যরীতিকে সুনির্দিষ্ট আকার ধারণ করেছিল, কিন্তু স্কুল কলেজের সীমাবদ্ধতা থেকে সাময়িক পত্রই প্রথম বাংলা গদ্যরীতিকে বৃহত্তর জনসাধারণের কাছে পৌঁছে দিল। যেমন সমাচার দর্পণ বা সংবাদ কৌমুদীর মতো পত্রিকা প্রথম যুগের বাংলা গদ্যকে বৃহত্তর পটভূমিতে প্রতিষ্ঠিত করল। সে কারণে ভাষার শক্তি ও সারল্য বৃদ্ধি পেল। ভাষাকে সংস্কৃত আনুগত্যের হাত থেকে ভিন্ন পথে পরিচালিত করতে সাময়িক পত্রের অবদান ছিল সুদূর প্রসারী। কয়েকটি উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন তত্ত্ববোধিনী পত্রিকা, আমরা আসবো এই সমস্ত পত্রিকার আলোচনায়। তত্ত্ববোধিনী পত্রিকা, যেটা সংস্কৃতানুগ সাধুরীতির গদ্য ভাষার প্রতিষ্ঠার ক্ষেত্রে উল্লেখযোগ্য। আবার মাসিক পত্রিকা সহজ সরল কথ্যরীতির অনুগামী ছিল। অন্যদিকে সাধু কথ্যরীতির মিশ্রণের চেষ্টায় নিয়োজিত ছিল বঙ্গদর্শন পত্রিকা। তৃতীয়ত, সাহিত্য জগতে ভাবের, চিন্তার ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনে সাময়িক পত্রগুলি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল। খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্মের বিরোধ, বিভিন্ন সমাজ সংস্কার আন্দোলনকে নিয়ে বিরুদ্ধবাদীদের মতানৈক্য সাময়িক পত্রে সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছিল। অর্থাৎ রাষ্ট্রনীতি, সমাজনীতি বিষয়ক মতামত প্রচারের ক্ষেত্রেই নয়, সাহিত্য ঘটিত নব্য ভাবনার প্রকাশের ক্ষেত্রেও সাময়িক পত্রের একটি বিশেষ ভূমিকা ছিল। চতুর্থত, খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার, যেটা হলো বিশিষ্ট সাহিত্যিকদের সাহিত্য রচনার যে প্ল্যাটফর্ম, যে একটা প্ল্যাটফর্ম দরকার সাহিত্যিকদের সাহিত্য রচনার ক্ষেত্রে, সেই প্ল্যাটফর্ম হিসাবে সাময়িক পত্রের একটা অবদান গুরুত্বপূর্ণ। যেসব বিশিষ্ট সাহিত্যিকরা বিভিন্ন পত্রিকার মাধ্যমে সাহিত্য ক্ষেত্রে প্রতিষ্ঠা অর্জন করতে পেরেছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য যেমন সংবাদ কৌমুদী সূত্রে রামমোহন রায়, সংবাদ প্রভাকরের সূত্রে ঈশ্বরচন্দ্র গুপ্ত, তত্ত্ববোধিনীতে অক্ষয় কুমার দত্ত, বিবিধার্থ সংগ্রহে মধুসূদন দত্ত, বিদ্যোৎসাহিনী পত্রিকায় কালীপ্রসন্ন সিংহ, মাসিক পত্রিকায় প্যারীচাঁদ মিত্র, বঙ্গদর্শনে বঙ্কিমচন্দ্র। এছাড়াও হিতবাদী, ভারতী, সাধনা, নবপর্যায়ের বঙ্গদর্শন, সবুজপত্র, প্রবাসী, সব ক্ষেত্রে রবীন্দ্রনাথ, সবুজপত্রে প্রমথ চৌধুরী, ধূমকেতু পত্রিকার মাধ্যমে কাজী নজরুল ইসলাম, ভারতবর্ষ পত্রিকার মাধ্যমে দ্বিজেন্দ্রলাল রায়, এমনকি হিতবাদী, সাধনা, সবুজপত্র পত্রিকাগুলো রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার অন্যতম বাহন, সে কথা আমরা সকলেই জানি। অর্থাৎ এইসব সাহিত্যিকদের সাহিত্য বিকাশে সাময়িক পত্রের অবদানকে স্বীকার না করে উপায় নেই। পঞ্চমত, সমালোচনা সাহিত্যের বিকাশে সাময়িক পত্রের একটা অবদান ছিল। সোমপ্রকাশ, বঙ্গদর্শন, এডুকেশন গেজেট প্রভৃতি পত্রিকা সমালোচনার ধারাটি প্রবাহমান রেখেছিল। আসলে গ্রন্থ সমালোচনা যখন সাময়িক পত্রের মধ্যে প্রকাশিত হতো, তার মাধ্যমে সাহিত্যিকরা রচনাকর্মে উৎসাহিত হতেন। মধুসূদনের কাব্য সৃষ্টির প্রেক্ষাপট আলোচনা করলে আমরা দেখতে পাবো যে তার প্রতিটি রচনাকে কেন্দ্র করে সমকালীন একাধিক পত্র পত্রিকা সমালোচনায় প্রবৃত্ত হতো। এই সমালোচনা কবির সৃষ্টিশীলতাকে আরো উদ্দীপিত করত বা উদ্দীপিত করেছিল। এছাড়াও ষষ্ঠত যদি আমরা বলি, সাময়িক পত্রকে কেন্দ্র করে ভাবাদর্শগত এক সাহিত্যিক গোষ্ঠী সৃষ্টি হয়েছিল, যা সাহিত্য জগৎকে একটা উন্মাদনায় চঞ্চল করে তুলেছিল। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, তত্ত্ববোধিনী পত্রিকাকে কেন্দ্র করে প্রথম সাহিত্যিক গোষ্ঠীর আবির্ভাব হয়েছিল। অক্ষয় কুমার, দেবেন্দ্রনাথ, বিদ্যাসাগর, দ্বিজেন্দ্রনাথ এই গোষ্ঠীভুক্ত ছিলেন। বঙ্গদর্শন গোষ্ঠী দেখেছি আমরা, ভারতী গোষ্ঠী, সবুজপত্র গোষ্ঠী, কল্লোল গোষ্ঠী, এইভাবে বিভিন্ন গোষ্ঠী সাহিত্য সেবায় তাদের নিযুক্ত করেছিলেন। এছাড়া তো সামাজিক ও ঐতিহাসিক চিত্রের চিত্রায়নে সাময়িক পত্রিকাগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ। জ্ঞানান্বেষণে যেমন সমকালীন সমাজের হিন্দুদের কুসংস্কারের সমালোচনা পাই,
তত্ত্ববোধিনীতে সমকালীন অর্থনীতির পরিচয় পাই। এছাড়াও গ্রাম্য সমাজের দারিদ্র্য, জমিদারদের অত্যাচার, শিল্প, বাণিজ্য সব বিষয়ে আলোকপাত করা হয়েছে, তারও আমরা পরিচয় পেয়েছি। বাংলাদেশের তথা ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র কিন্তু ইংরেজি, সেটা হলো বেঙ্গল গেজেট। বস্তুত 1818-তে দিগদর্শন প্রকাশের মাধ্যমে কিন্তু বাংলা সাময়িক পত্রের সূচনা, যেটি তোমাদের সিলেবাসের মধ্যে আছে, দিগদর্শন প্রথম। আগেই বলেছি 1818 সালের এর আবির্ভাব, এই পত্রিকার আবির্ভাব এপ্রিল মাসে। এটি একটি মাসিক পত্রিকা। পত্রিকাটি শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হতো। সম্পাদক ছিলেন জন ক্লার্ক এবং মার্সম্যান। পত্রিকাটির বিশেষ গুরুত্ব এখানেই যে এটি যুবলোকের কারণ সংগৃহীত নানা উপদেশ ও তথ্যে সমৃদ্ধ হয়ে প্রচারিত হয়। যুবকদের মানসিক উৎকর্ষ সাধনে পত্রিকাটি বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। সে সময়ের কৌতূহলোদ্দীপক প্রসঙ্গগুলিও কিন্তু এই পত্রিকার মধ্যে ভিড় করে থাকত। এরপরে আমরা চলে যাব সমাচার দর্পণ, যার আবির্ভাব 1818 সালের 23শে মে, শনিবার দিন। সমাচার দর্পণ প্রকাশ ও বিবর্তনের একটা ইতিহাস আছে। 1799 সালের মে মাসে লর্ড ওয়েলেসলি সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন প্রকাশ করেন। 19 বছর পর 1818 সালে লর্ড হেস্টিংস এই আইনটি তুলে নেন। এই সময় সমাচার দর্পণ প্রকাশিত হয়। কেউ কেউ গঙ্গাকিশোর ভট্টাচার্যের বাঙ্গাল গেজেটকে প্রথম সাময়িক পত্র রূপে অভিহিত করেছেন ঠিকই, কিন্তু অধিকাংশ সমালোচকের মতে আবার সমাচার দর্পণই প্রথম সাময়িক পত্র, কারো কারো মতে। গোপাল হালদার সমাচার দর্পণকে 1818 থেকে 41-এর মধ্যে প্রধান বাংলা সংবাদপত্র রূপে চিহ্নিত করেছিলেন। সম্পাদক ছিলেন এই পত্রিকার মার্সম্যান। মিশনের কাজে এত ব্যস্ত হয়ে পড়েছিলেন যে শেষের দিকে এই সাপ্তাহিক পত্রিকাটি বন্ধই করে দেন। তবে অনেকের মতে রামমোহনের সঙ্গে সমাচার দর্পণের অর্থাৎ মিশনারি সম্প্রদায়ের বিরোধ ক্রমেই তুঙ্গে ওঠায় এই পত্রিকাটি বন্ধ হয়ে যায়। এই সাপ্তাহিক পত্রিকাটি শ্রীরামপুর প্রেসে ছাপা হয়ে প্রকাশিত হয়। উদ্দেশ্য ছিল পত্রিকা প্রকাশে হিন্দুর ধর্মকর্ম ও সমাজের নিন্দা প্রচার এবং হিন্দু ধর্মকে নস্যাৎ করে খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠা। সমাচার দর্পণের দ্বারা বাংলা ভাষা ও সাহিত্য এবং বাঙালি সমাজ কিন্তু বিশেষভাবে প্রভাবিত হয়েছিল। দেশীয় সমাজে কোথায় কি ঘটছে, কোথায় সমাজের উৎকর্ষ অপকর্ষ দেখা দিচ্ছে, শিক্ষা সংস্কার, গ্রন্থ পরিচয় প্রভৃতি সম্পর্কে সমাচার দর্পণ অত্যন্ত সুষ্ঠুভাবে সাংবাদিকতার আদর্শ মেনে চলেছিল। পরবর্তীকালে রামমোহন, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরগুপ্ত প্রভৃতি দক্ষ সম্পাদকেরা বাংলা সাময়িক পত্র ও সাংবাদিক বৃত্তিকে উচ্চ আদর্শের উপর প্রতিষ্ঠিত করলেও সমাচার দর্পণের সাংবাদিক স্বরূপকে কখনোই ছোট করে দেখা ঠিক হবে না। কারণ সমকালীন বাংলাদেশের যে ভাষা, সাহিত্য, সমাজ, শিক্ষা, রাজনীতি, ধর্ম ইত্যাদি জাতীয় জীবনের বহুমুখী বিকাশের দিকে সমাচার দর্পণের একটা কৌতূহলী প্রকাশ ছিল উল্লেখযোগ্য। এছাড়াও নারী শিক্ষা, সতীদাহ নিবারণ চেষ্টা প্রভৃতি নানা রকমের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক আন্দোলনের পরিচয় আমরা এই পত্রিকা থেকে পেয়েছি। পরবর্তী পত্রিকা আমরা চলে যাব সংবাদ প্রভাকর। এই সংবাদ প্রভাকরের আবির্ভাব হয়েছিল সাপ্তাহিক এটা পত্রিকা সংবাদ প্রভাকর ঈশ্বরগুপ্তের সম্পাদনায় 1831 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি।
ঈশ্বরগুপ্তের সম্পাদনায় এই সাপ্তাহিক সংবাদ প্রভাকর 1831 খ্রিস্টাব্দের 28 জানুয়ারি প্রথম প্রকাশিত হয়। 1853 খ্রিস্টাব্দের মাসিক সংস্করণ প্রকাশিত হয়। শেষ পর্যন্ত সংবাদ প্রভাকর সাপ্তাহিক, মাসিক এবং দৈনিক, অর্থাৎ সপ্তাহে, মাসে এবং প্রতিদিনই প্রকাশিত হতে থাকে। সংবাদ প্রভাকর সপ্তাহে 3 বার প্রকাশিত হতো। এই পত্রিকা প্রথম বাঙালির সাংস্কৃতিক জীবনের প্রতীক হয়ে উঠেছিল। কলকাতা, অর্থাৎ তৎকালীন কলকাতার নবীন এবং প্রবীণ উভয় দলই এই পত্রিকার পৃষ্ঠপোষক ছিলেন। সহায় সম্বলহীন ও ইংরেজি শিক্ষা দীক্ষা বর্জিত ঈশ্বরগুপ্ত এই পত্রিকার সম্পাদক ছিলেন। অবদান হিসাবে এই পত্রিকার আমরা বলতে পারি যে এই পত্রিকাও কিন্তু বাঙালিকে নানাভাবে প্রভাবিত করেছে। সংবাদ প্রভাকর প্রাচীন ও নবীন উভয় সমাজের মধ্যে একটা সংযোজকের কাজ করেছে। যেখানে সমাচার চন্দ্রিকা ও শেষের দিকে সংবাদ কৌমুদী ছিল পুরাতনপন্থী সমাজের প্রতিভূ, সেখানে এই পত্রিকা কিন্তু একটা সংযোজকের কাজ করেছে প্রবীণ ও নবীনের মধ্যে। এটাই বাংলার প্রথম মাসিক পত্রিকা যেখানে সাহিত্য রচনার বিশেষ প্রাধান্য ছিল। এতে ঈশ্বরগুপ্তের লেখক গোষ্ঠীর নবীন শিষ্যদের অনেকেই প্রবন্ধ ও কবিতা লিখতেন এবং ঈশ্বরগুপ্ত তাদের উৎসাহিতও করতেন। ঈশ্বরগুপ্ত যুগের বাণীকে উপলব্ধি করতে পেরেছিলেন, সেই জন্য তার এই সংবাদ প্রভাকর পত্রিকা হয়ে উঠেছিল যুগচিতক। সংবাদ, রাজনৈতিক মন্তব্য, ইংরেজ শাসনের সমালোচনা এবং আধুনিক শিক্ষা প্রচারে ঈশ্বরগুপ্ত যথেষ্ট মনোবলের পরিচয় দিয়েছিলেন। বাংলাদেশ সমাজ, ধর্ম, দীক্ষা, সাহিত্য সংক্রান্ত বুদ্ধিদীপ্ত আলোচনা তার পত্রিকাতেই কিন্তু প্রথম প্রকাশিত হয়। সেই জন্য তাকে বাংলা বার্তাজীবীদের গুরু বলে অভিহিত করা হয়।